আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই, যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবল যত ডাটা আছে, সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। সেটা আমার পরিবার, আপনার পরিবার, একজন কৃষকের পরিবার, একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার, একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার, একজন ক্ষুদ্র মুদির দোকানদার, একজন রিক্সা চালক, ভ্যান চালক, যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউস ওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। সমস্যা দেখা দিছে ফ্যামিলি কার্ড নিয়ে। কারণ এই ফ্যামিলি কার্ড যে উদ্দেশ্যে দেওয়া, এটা তো বুঝেন একটা মহৎ উদ্দেশ্য। কারণ উনি বিদেশে ছিল, উন্নত দেশে ছিল, অনেক রকম আইডিয়া ওনার মাথায় আসছে, সেটা বাস্তবায়ন করতে চায়। কিন্তু বাস্তবায়ন করবে কাকে দিয়ে? উনি তো একা পারবে না, ওনার সাঙ্গপাঙ্গ লোকজন দিয়েই তো করতে হবে। এবং তাদের হাতে যে ফ্যামিলি কার্ডটা দিল, তারা যাদেরকে ফ্যামিলি কার্ডটা দিবে, এর মাঝখানে কি ঘটনা ঘটতেছে একটু দেখাই। মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না। হ্যাঁ, এটাতেই প্রমাণ হইল মানুষ তার স্বভাব থেকে বের হয়ে আসতে পারে না। আপনার মহৎ উদ্দেশ্য আপনি যাদেরকে দিয়া বাস্তবায়ন করবেন, তারা তো আসলে ঠিক না। তারা টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড, ওইখান থেকে যে মালটা কামাইতো, ওই মালটা এখন ওই ফ্যামিলি কার্ড দিয়া কামাইতেছে। কত বড় অভিযোগ! দুঃখের ব্যাপার না, ওনার কাছ থেকে 1400 টাকা নিয়ে চলে গেছে, আরো 5-6 জন 7 জনের কাছ থেকে 700 করে নিয়ে চলে গেছে। কি করবেন বলেন? আপনার উদ্দেশ্য যত মহৎই হোক, আপনার আশেপাশের লোকগুলা যদি সেই মহৎ ব্যাপারটা না বুঝে, তাহলে তো কোনো মূল্য নাই, তাই না? আর এই যে ফ্যামিলি কার্ড দিবেন আপনি, এই টাকা কোথায় পাবেন? কই থেকে পাবেন এত টাকা? আমার এক বন্ধু বলতেছে আজকে ফোন কইরা যে গ্রামে চলে যাবো। আমি কেন? একটা তো বিয়া করছি, আরো 3টা বিয়া করুম, 4টা বউ। কারণ হচ্ছে যে ফ্যামিলি কার্ড পাবো 4টা, তার মানে আরেকটা ওই যে কৃষক ভাতা আছে, আমি কৃষকের কাজে লেগে যাবো, কৃষক হয়ে যাবো, আমি পাবো একটা। আমার ছেলে আছে 2টা, ওদেরকে বেকার ভাতার কার্ড দিতেছে, ওদেরকে 2টা বেকার ভাতার কার্ড নিয়ে দেবো। বাস, জীবন খোশ, মুগাম্ব খোশ হো গিয়া। আর জীবনে কি চাই? আমি অনেকক্ষণ হাসলাম, আমি বাধ্য এসব কথা। সেও ঠাট্টা করতেছিল। কারণ কি জানেন, এই ফ্যামিলি কার্ডটা না আরো অনেক নেককারজনক ঘটনা জন্ম দিবে, এবং এই ইয়াং জেনারেশনের মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, উনি যে এইসব বেকার ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষক ভাতা এত কিছু দিবে, এই টাকা পাবে কোত্থেকে? এই মুহূর্তে একটা গল্প মনে পড়লো, আবার সেই রাজার গল্প। এক রাজার অনেক ভেড়া ছিল। আপনারা তো জানেন ভেড়ার পশম দিয়া খুব উন্নত মানের কম্বল তৈরি হয়। তো রাজা একদিন ওয়াদা করলো, মারাত্মক শীত পড়ছে, তো ওই শীতের মধ্যে যায় ভেড়াদের সঙ্গে ওয়াদা করলো যে তোমাদেরকে আমি একটা কইরা কম্বল দিব এই শীতের মধ্যে। সমস্ত ভেড়া খুশি, কিন্তু একটা ওই যে কিশোর ভেড়া তার মাকে জিজ্ঞাসা করলো, ও মা, এই যে রাজা সবাইকে কম্বল দিবে, রাজা এত পশম পাবে কোথায়? মা শান্তভাবে ওই কিশোর ভেড়ার দিকে তাকায় রয়েছে, কোনো উত্তর দেয় নাই। কি উত্তর দিবে? একদম চুপচাপ। কিন্তু অন্যান্য ভেড়ারা খুশিতে বাকবাকুম হাততালি দিতেছে। ঠিক যেভাবে আমরা হাততালি দেই, মঞ্চেতে আইসা যদি কেউ বলে তোমাদেরকে কম্বল দিব, ফ্যামিলি কার্ড দিব, কৃষক ভাতা দিব, বেকার ভাতা দিব, আমরা হাততালি দেই।
কিন্তু ওই যে ইয়াং জেনারেশন, ওই যে ভেড়াটা, ওই যে কিশোর ভেড়া, ওই ভেড়া যে তার মাকে জিজ্ঞাসা করলো, মা রাজা এত পশম পাবে কই, ঠিক তেমনি বর্তমান জেনারেশনের প্রশ্ন, এই যে আপনারা এত কিছু দিবেন, টাকা পাবেন কই। তার মানে কি জানেন, ওই যে রাজা কিন্তু তার ওই ভেড়াগুলার পশম কাইটা নিয়া কম্বল বানায়া তাকেই আবার কম্বল দিবে। ঠিক তেমনি আপনারা কি জনগণের পয়সা, পকেটের টাকা পয়সা নিয়ে যায়া জনগণকে দিবেন, এরকম একটা প্রশ্ন চলে আসছে সামনে। দেখছেন, আসলে সময় বদলাইছে ভাই। এই যে ইয়াং জেনারেশনের মনে শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ প্রশ্ন। এইসব প্রশ্নের উত্তর কে দিবে বলেন? দেখেন, আজকে শেরাটন হোটেলে একটা অনুষ্ঠান ছিল বিএনপির। এখানে মাননীয় বলছে একজন সাংবাদিক তারেক রহমান সাহেবকে, যে মাননীয় চেয়ারম্যান, উনি কিন্তু চেয়ারম্যান হয়েছে, এর মধ্যে আপনারা জানেন সিলেকশনের মাধ্যমে, হ্যাঁ, কোনো ইলেকশন হয় নাই, কিন্তু একটা ইলেকশন হওয়ার দরকার ছিল। কারণ কি জানেন, উনি যে দেশ থেকে আসছে সে দেশের নাম ব্রিটেন, ইংল্যান্ড, ওটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। ওই সূতিকাগার থেকে উনি আইসা যে কাজটা করছে সেটা কি সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যান হয়ে গেছে। ইলেকশন দিলেও কিন্তু উনি পাস করতো, কিন্তু গণতন্ত্রের ধারাটা বজায় থাকতো, জনগণ দেখতে পাইতো যে না, ওনাদের দলের মধ্যে গণতন্ত্র আছে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওনাকে মাননীয় বলাতে উনি সরাসরি বলছে যে প্লিজ মাননীয় বলবেন না। তখন আমার একটা কথা মনে পড়লো, কি জানেন, ওই যে ইশরাক হোসেন নগর ভবন তালা দিল, যে 100 কয়টা তালা জানি দিছিল ভুইলা গেছি, ওই যে তালা দিয়া উনি একটা ব্যানার লেখছিল মাননীয় মেয়র, হ্যাঁ, পিছনে লাগায়া সামনে উনি বক্তব্য রাখতেছিল। অথচ দেখেন ওনার চেয়ারম্যান বলতেছে সরি আমাকে মাননীয় বলবেন না, তাইলে আমি মাইন্ড করুম। আর উনি নিজেকেই নিজে মাননীয় মেয়র লেখা বক্তৃতা দিতেছিল। তার মানে কি জানেন, নেতার চিন্তা ভাবনা, নেতার মহৎ উদ্দেশ্যগুলা অন্য নেতারা বুঝতেছে না। আর এই নেতারাই যদি না বুঝে, ইশরাক হোসেনের মতো নেতারা যদি না বুঝে, মাঠ পর্যায়ের কর্মীরা কেমনে বুঝবে? আপনারাই বলেন। উনি তো পরিবর্তন আনতে চায়। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম বুড়া বুড়া দাঁড়িয়েওয়ালা আমার মতো ওনার পায়ে ধরে সালাম করতে গেছিল অফিসের সামনে, উনি সঙ্গে সঙ্গে সইরা গেছে যে না না এইটা কি সুন্দর কাজ, তাই না? আবার দেখলাম গতকাল হাইটা যাইতেছে অফিসে, ওনার বাসার থেকে কাছাকাছি অফিস, আর এই জায়গাটা তো জানেন সব কূটনৈতিকদের এলাকা, চারিদিকে পাহারাদার আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে হাইটা যাইতেছে, এইটা নিয়ে দেখলাম আমাদের কিছু সাংবাদিক, বিশেষ করে ওই যে কি নাম, মোস্তফা ফিরোজ, হায় হায়, উনি তো গতকালকে রাইতে ঘুমাই নাই, উনি সারা রাত এটা নিয়ে আলাপ করছে। উনি যা খুশি হয়েছে, এটা নাকি এরকম দৃশ্য নাকি উনি আগে এই বাংলাদেশে দেখে নাই। আসলেই তো দেখে নাই, কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, সাইকেল চালায়া অফিসে গেছিল না, এরশাদ সাহেব সাইকেল চালায়া গেছে, এরকম দেখছি। ওইটা কাছাকাছি যদি হইতো অফিস, তাহলে হাইটাই যাইতো, অনেক দূর তো, এই জন্য সাইকেল চালায়া গেছে। কিন্তু সেই সাইকেল চালানো প্রেসিডেন্টকে আমরা আবার দেখছি লং ড্রাইভে চলে যাইতে। বাংলাদেশের প্রথম নারী কেলেঙ্কারিতে যে রাষ্ট্রপতি জড়াইছিল সে হচ্ছে আমাদের এরশাদ সাহেব। যাই হোক, এত মান্যগণ্য লোক নিয়ে এত সমালোচনা করা আমার মতো নগণ্য মানুষকে মানায় না। হ্যাঁ, মানায় না। তবে কিছু কথা তো বলতেই হবে। এবার চলে আসবো আমরা অন্য একটা ব্যাপারে, যে ব্যাপারটা আমার মনের ভিতরে বিরাট বড় প্রশ্ন। এই যে 15.5 লক্ষ ভোটের কি হবে? কোন 15.5 লক্ষ ভোট জানেন? আমাদের প্রবাসী ভাই বোনদের, আমাদের প্রবাসী ভাই বোনেরা এবার ভোট দেওয়ার সুযোগ পাইছে। আমি যদ্দূর জানি 15.5 লক্ষ মানুষ ভোট দিতে যাচ্ছে। এটা পোস্টাল ভোট। এই ভোটটা ওনারা বিদেশ থেকে দিবে। ওনাদের কাছে একটা চিঠির খাম পাঠানো হয়েছে। ওই খামের মধ্যে সবার নাম লেখা আছে, যতগুলো দল নির্বাচন করতেছে। আরেকটা আলাদা পেজ আছে, কি সেটা হ্যাঁ আর না ভোটের। আচ্ছা, ওনারা মনে করেন দুবাই থেকে, কাতার থেকে, বাহরাইন থেকে বা পৃথিবীর যেখানে যেখানে আছে ওইখান থেকে খুব সুন্দরভাবে টিকমার্ক দিয়া সুন্দরভাবে বাংলাদেশে পাঠায় দিল। এটা কোথায় আসবে? আমাদের সেন্ট্রাল পোস্ট অফিস যেটা তেজগাঁতে, সেখানে আসবে, নাকি এটা জিপিওতে ওইখানে আসবে আমার মনে হয়, যেটা গুলিস্তানের কাছে। আচ্ছা, যেখানেই আসুক
ওই খামটা যদি আমি নিয়া কোনো কায়দা কানুন করে এমন ভাবে খুলি, হ্যাঁ ভাই আছে না অনেক কিছু কেমিক্যাল আছে যে ওইটা লাগাই দিয়ে অটোমেটিক খুইলা যাবে, খুইলা আমি যদি ওইখানে আরো 2টা টিক মার্ক দিয়ে দিই, হ্যাঁতে একজন দিছে আমি না তো দিয়ে দিলাম, এবং আবার ঠিক কায়দা করে আগের মতো লাগাই দিলাম, তারপরে চইলা গেল এটা কোথায়, নির্বাচন কমিশনারের কাছে। ওনারা খুইলা দেখলো কি এই ভোটটা নষ্ট হয়ে গেছে, কারণ আপনি তো 2 জায়গায় টিক দিতে পারবেন না, তার মানে ভোটটা নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কি ঘটতে পারে? নিশ্চয়ই ঘটতে পারে। ভাই ব্রাদার, আপনারা যখন প্রবাস থেকে আসেন, এয়ারপোর্টে নামেন, এয়ারপোর্টে যখন আপনাদের মালপত্র নিতে যান, তখন দেখেন না মালপত্র খুইলা, ব্যাগ খুইলা, চেইন খুইলা বা কাইটা আপনাদের মালপত্র নিয়ে চলে গেছে। কয়েকদিন আগেই দেখলাম এক ভাই বুক থাপড়ায় কানতেছে, ভাই মাটিতে শুয়া পড়ছে, মেঝেতে শুয়া পড়ছে, ফ্লোরে এয়ারপোর্টে চিৎকার করে কানতেছে, তার সারা জীবনের আয় নিয়ে চলে গেছে। ঠিক তেমনি যদি কেউ এই পোস্টাল ভোটটাকে কাছে নিয়ে নিজের হাতে নিয়ে গোপনে ভাই এরকম চেঞ্জ কইরা দেয়, এরকম ক্যান্সেল কইরা দেয়, তাহলে আপনি কি করবেন? তার মানে কি এখানে নজর দিতে হবে। এখানে যদি আপনারা নজর না দেন, এই 15.5 লক্ষ ভোটের মধ্যে দেখবেন অর্ধেক ভোট, হ্যাঁ 7 লাখ 8 লাখ ভোট হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আরে ভাই 5টা ভোট, একটা ভোটের জন্য তো একজন ফেল করতে পারে, হইতে পারে না এরকম? যার জন্য এদিকে নজর দিতে হবে। নজর আপনি যতই দেন তারপরও তো বলে নির্বাচন ঠিক হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনটা নাকি ঠিক হয় নাই। কে বলছে? ছাত্র দলের এক নেতা বলতেছে যে এই সেট আপটা নিয়ে আসছে জামাত ইসলাম, রাজশাহী থেকে বা যশোর থেকে নিয়ে আসছে, সেম সেট আপে এখানে নির্বাচন করছে, যার জন্য ওনারা জিতা গেছে, মানে ছাত্র শিবির জিতা গেছে, এরকম অভিযোগও করতেছে। জাতীয় নির্বাচনের সময় কি হবে? এরকম অভিযোগ দেখবেন চারিদিক থেকে আসবে, চারিদিক থেকে, শত শত না হাজার হাজার। কারণ আপনারা দেখছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই যে এক বোনকে সেভ করতে যায় পুলিশ কি বিপদে পড়ছিল, পুলিশটাই মারতে আসে, পুলিশ বলতেছে মারবেন, আসেন মারেন মারেন, কি আর করবে বলেন? এই যে 16-17 হাজার ভোট নিতে যায় যদি পুলিশ এরকম অপমানিত হয়, পুলিশ যদি এরকম হুমকির মুখে পড়ে, জাতীয় নির্বাচনে কি হইতে পারে? এটা বিরাট চিন্তার ব্যাপার। হয়তো আপনারা বলবেন ওখানে বিজিবি থাকবে, আর্মি থাকবে, র্যাব থাকবে, পুলিশ থাকবে। ভাই আমি এই বিজিবির সামনে একটা ঘটনা দেখছি আমার নির্বাচন কেন্দ্রে। কোথায় জানেন? এই বনানীতে। মনে আছে আপনাদের যে হিরো আলমরে যে আশ্রয় আশ্রয় মারতেছিল আর দৌড়াইতেছিল, আমার চোখের সামনে ভাই আমি দেখছি বিজেপির গাড়ি দাঁড়ানো ছিল, 4টা গাড়ি দাঁড়ানো ছিল, ওদের সামনে দিয়া দৌড়ায় দৌড়ায় পিটাইতেছিল, আর হিরো আলম ওনাদের দিকে হাত বাড়ায় পেতেছিল বাঁচান বাঁচান। কেউ গাড়ি থেকে নামে নাই ভাই, কেউ গাড়ি থেকে নামে নাই। ওরকম ঘটনা যদি আবার ঘটে, না 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 না, ওরকম ঘটনা ঘটবে না। বর্তমান ইয়াং জেনারেশন ওরকম ঘটনা ঘটলে আগ্নেয়গিরির লাভার মতো চারিদিকে ছড়ায়া যাবে। তো দেখেন এর মধ্যে জামাত ইসলাম কিন্তু বুঝা ফেলাইছে যে শুধু আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি ওনাদের উপরে ভরসা কইরা থাকলে হবে না। ওনারা একটা নির্বাচন কমিটি বানাইছে, জাতীয় নির্বাচন কমিটি। ওই কমিটিতে ভাই বাংলার সেরা সেরা মাথাগুলাকে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে প্রাক্তন সচিব ওনারা আছে, যারা নামি দামি সচিবরা আছে 4-5 জন, এবং আর্মি পার্সন, বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, এরকম অনেকেই আছে। দেশের সমস্ত বিজ্ঞ লোকদের নিয়ে একটা জাতীয় নির্বাচন কমিটি বানাইছে। এর মধ্যে ভাই একজন ইয়াং আছে, কে জানেন? জাহিদুল ইসলাম। উনাকে আপনারা চিনেন, নিশ্চয়ই চিনেন। উনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। এই যে 5টা বিশ্ববিদ্যালয় জয় জয়কার ছাত্র শিবিরের, এর পিছনের কারিগরকে এই জাহিদুল ইসলাম, উনি হচ্ছে মেন কারিগর। উনাকেও নেওয়া হয়েছে। উনাকে কেন নেওয়া হলো? এর পিছনে কারণ কি? কারণ একটাই ভাই, এই জাতীয় নির্বাচনের সময় একটা পাহারাদার লাগবে, আর ওই পাহারাদারের মেন হলো উনি। আর ওই যে জাতীয় নির্বাচন কমিটিতে যাদের নেওয়া হয়েছে মুরব্বী তারা, আর ওই যে জাতীয় কমিটিতে যেসব মুরব্বীদের নেওয়া হয়েছে, যেসব সচিব আর্মি পার্সনদের নেওয়া হয়েছে, তাদের কি কাজ দেখেন? সচিবালয় থেকে যেসব কারচুপি করা হয়, যেসব কারিগরি করা হয় নির্বাচনের সময়, গত 15-16 বছর যা যা করা হয়েছে, ওই সচিব সাহেব জানে কিন্তু ওইটা কিভাবে করা হয়েছে, যার জন্য ওনাকে রাখা হয়েছে। উনি ওই সাইডটা দেখবে। আবার এই যে বড় বড় জেনারেলদেরকে কেন রাখা হয়েছে, সাবেক জেনারেলরা কেন আছে এখানে, ওরা কি দেখবে? ওরা দেখবে সেই ব্যাপারটাই যেটা শেখ হাসিনা
ওনাদের দিয়ে ঘটাইতো। কিভাবে ওই আর্মিদেরকে হাতে নিয়ে, পুলিশ প্রশাসন হাতে নিয়ে নির্বাচন করত, ওই ব্যাপারটা ওনারা দেখবে। ওনাদেরকে দেখার জন্যই নেওয়া হয়েছে। ওনারা ভালো বুঝবে চুরিটা কিভাবে করে, ওনারা তো জানে, অতীতটা ওনারা দেখে আইছে, ওই জন্য ওনাদেরকে রাখা হয়েছে। আর জাহিদুল ইসলামের কাম কি? যদি দেখো ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশের উপরে যেভাবে চড়াও হয়েছেন, ওইভাবে যদি আপনারা আবার চড়াও হন, ভোট বাক্সের দিকে হাত বাড়ান। ওই যে ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিল না যে ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে তার হাত অবশ কইরা দেওয়া হবে। অনেক আগে এই কথাটা বলছে। ওই কথাটার সাথে এখন সূত্র মিলায় দেখেন, এই জাহিদুল ইসলামের কাজ হচ্ছে ওই অবশ কইরা দেওয়ার কাজটা ওনার হাতে। ভাই ব্রাদার, 50 লক্ষ ভলেন্টিয়ার, হ্যাঁ, জামাতে ইসলামের পক্ষে থেকে ছাত্র শিবির, শোনা যাচ্ছে 50 লক্ষ ভলেন্টিয়ার এই সারা বাংলাদেশে কাজ করবে, কেন্দ্র পাহারা দিবে, ভোট কেন্দ্র পাহারা দিবে। তাদের হাতে কি ওইসব মাল ঝাউ থাকবে? না 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 না, কিচ্ছু না, খালি বাঁশের কঞ্চি। যদি ওই ভোটের বাক্সের দিকে হাত বাড়ান, ওই কঞ্চি দিয়া কোথায় মারবে এটা তো বুঝা নিবেন। হ্যাঁ, ওই জায়গায় দিবে ভাই। কেউ ভাই জালিয়াতি করতে পারবেন না। জালিয়াতি করার কোনো রাস্তাই তো নাই। সবাই এখন বুঝতে পারতেছে, ধীরে ধীরে বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমরা অনেক ভুল কইরা ফেলাইছি। যেমন সবচেয়ে বড় ভুলটা কি করছে শেষের দিকে আইসা, ওই যেটা প্রথমে দেখাইলাম, ফ্যামিলি কার্ড দেওয়া, এটা একটা মারাত্মক ভুল। আরেকটা মারাত্মক ভুল করছে কি, না ভোট চায়া। হ্যাঁ, না ভোট চায়া মারাত্মক ভুল করছে। মানুষ তো এখন ছিছি দিতেছে, ছি। হ্যাঁ, এইটা কি? এরা জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার যায়, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আজকে নির্বাচন হইতাছে, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আমি কথা বলতে পারতাছি, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য এখন গুলশানে অফিস করতেছে, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য উনি হাইটা অফিসে যাইতে পারে, যে জুলাই গণ অভ্যুত্থানের জন্য আমরা বেগম খালেদা জিয়াকে ওনার হাজবেন্ডের পাশে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে কবর দিতে পারছি। নাইলে কি এখানে কবর দিতে পারতেন? নিশ্চয়ই না ভাই। এই লাশ পাঠাই দিত ফেনীতে, বগুড়ায়, অন্যদিকে পাঠাই দিত শেখ হাসিনা। এই জুলাই গণ অভ্যুত্থানের জন্য এত কিছু পাইছি, আর ওই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা না বলবেন, এটা তো হইতে পারে না। যাই হোক, দেরি তো হইলো বুঝছে। আজকে মির্জা ফখরুল সাহেব বলতেছে না না, জুলাই গণ অভ্যুত্থানে আমরা সঙ্গে ছিলাম, আমরা একে বুকে ধারণ করি, না ভোটের পক্ষে না, আমরা হ্যাঁ ভোটের পক্ষে, কেউ না ভোট দিবেন না। কিন্তু আপনি এখানে ঢাকায় বৈশা বললে কি হবে? আপনার যারা ভক্ত, আপনার যারা কর্মী, ওনারা তো এগুলা ভাই মানতে চায় না। ওনারা ওই না ভোটের ক্যাম্পেইন কইরাই যাইতাছে, আর যতবার না না করতেছে ততবারই ভোট কমতেছে। হ্যাঁ ভোট মানি মানুষ বুঝা ফেলাইছে। আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনার যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন। হ্যাঁ ভাই, যাকে ইচ্ছা তাকে ভোট দেন, কোনো অসুবিধা নাই। শুধু একটা হ্যাঁ ভোট দিবেন। আর হ্যাঁ ভোট দিলে ভাই যেই ক্ষমতায় আসুক না কেন, এই দেশটাকে আর বিক্রি করতে পারবে না, এই দেশটাকে নিয়ে আর ছিনিমিনি খেলতে পারবে না, এই দেশের টাকা পয়সা বিদেশে নিতে পারবে না, এই দেশে আর কোনো আয়না ঘর বানাইতে পারবে না, এই দেশে আর বিডিআর হত্যাকাণ্ড হবে না, এই দেশে আর শাপলা চত্বরের হত্যাকাণ্ড হবে না, এই দেশে আর জুলাই আসবে না, জুলাই আসার দরকারই হবে না। সবার জন্য সবাই দোয়া করবেন, শুধু হ্যাঁ ভোটটা দিবেন। আল্লাহ হাফেজ।